হে ভারত, যখন ধর্মের গ্লানি এবং অধর্মের বৃদ্ধি হয় তখন আমি আপনাকে প্রকাশ করি। সাধুযুগের পরিত্রাণের নিমিত্তে, দুষ্কৃতীদের বিনাশ করিবার নিমিত্তে এবং ধর্ম স্থাপনের নিমিত্ত আমি যুগে যুগে জন্মগ্রহণ করিয়া থাকি। তিনি আমার জন্ম এবং কর্ম যথার্থরূপে জানেন। কথায় বলে যে অষ্টমী স্নানের মেলাতে যখনই যাবে, স্নান করার পর সমস্ত রিচুয়ালস পালন করার পর গীতা পড়তে হবে। আমার মা সেই কাজটাই করছিল, আর আমি সেটার একটা টুক করে ছোট্ট ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আমার যাত্রাটা শুরু হয়েছিল কোচবিহার থেকে। অনেকদিন ধরেই ভাবছিলাম যে ধুবড়ির অষ্টমী স্নানের মেলাতে একবার অন্তত পক্ষে যাওয়া উচিত, কারণ এই মেলাটা প্রায় 400 বছরের পুরনো। আর মাসির বাড়ি ওখানে হওয়ার সুবাদে আমার বরাবরই ইচ্ছে ছিল একবার সেখানে যাওয়ার, আর এবার সেই সুযোগটা চলেই এলো। যাত্রা শুরুর যে ভিডিওগুলো আমি ক্লিপিংসগুলো নিয়েছি, এটা ঠিক বিকালের মুহূর্ত যখন আমরা রওনা দিয়েছিলাম, তখন প্রায় 5:30 বাজে। কোচবিহার থেকে ধুবড়ির ওই দূরত্ব 2 ঘন্টার মতো, 2 ঘন্টাতে পৌঁছে যাওয়া যায়। দেখো যে কথা বলতে বলতে চলে এলাম দেউচড়াই টোল গেটে। এটা পার করলেই প্রায় তুফানগঞ্জে পৌঁছে যাব। কোচবিহার থেকে তুফানগঞ্জ পৌঁছতে ওই 45 মিনিটের মতো সময় লাগে। এখানে কিছুটা সময় কাটিয়ে তারপর আমরা যাব নেক্সট অফিস আমাদের হচ্ছে বক্সিরহাট, আর সেখানেই একটা জায়গা তোমাদের সাথে শেয়ার করে নিব। গাড়ি চালাতে চালাতে এবার যে জায়গাটাতে এলাম এটা হচ্ছে জোড়াইমোড়। এই জায়গাটা হচ্ছে আসাম বাংলা সীমান্ত, আর এখান থেকে 1 মিনিট ডিস্টেন্স গেলেই কিন্তু আসামের গেটটা পড়বে, যেটা আমি তোমাদেরকে দেখিয়েছি এখানে। আমার ছোট থেকে বড় হওয়া এই বক্সিরহাটটাই, আর ছোটোবেলা থেকেই এই যে সীমানা ব্যাপারটা, 1 মিনিট গেলেই বাংলা, 1 মিনিট গেলেই আসাম, এই ব্যাপারটা ছোটোবেলা থেকেই বেশ আমাকে মজা দিত। আর এখনও যে বড় হয়েছি, এখনও কিন্তু বেশ ভালো লাগে এরকম বর্ডার ক্রস করতে। তো কথা বলতে বলতে এবার একটুখানি আগমনী পেরিয়ে তারপর দেখলাম যে এই জায়গাটা একটু কনস্ট্রাকশন হচ্ছে রাস্তার। প্রায় বেশ খানিকটা রাস্তা জুড়ে এরকম একটু পরিস্থিতি, চড়াই উতরাই ছোট ছোট জায়গায় গর্ত হয়েছে। সেগুলো পার করার পর আমরা গৌরীপুরের দিকে এগিয়ে চলছিলাম, এবং আগের দিন গিয়েছি তার একটাই কারণ, যাতে পরের দিন সকালবেলা ঘুমের থেকে উঠেই মেলাতে যেতে পারি, আর মেলাটা যেন ভালো মতন ঘুরতে পারি, কারণ আমাদের আবার পরের দিনই রিটার্ন করতে হবে কোচবিহারে। তো এখান থেকে গৌরীপুর পৌঁছে যাওয়ার পরই আমরা মোটামুটি 10 মিনিট ডিস্টেন্স ধুবড়ির যেহেতু, তো খুব বেশি একটা কিন্তু সময় লাগলো না। তো দেখো যে অলরেডি চলে এসেছে এই মোড়টা। এই মোড় থেকে ডান দিকে ঘুরে গেলেই কিন্তু ধুবড়ির দিকে আমরা এগিয়ে যাব। আর এখানে একটা সুন্দর মতো গেট তৈরি করেছে, সেই গেটটাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। এই তো এই গেটটা ক্রস করলেই আমরা পৌঁছে যাব ধুবড়ির রাস্তাতে। আর তবুও কেন জানি মনে হলো যে এই গেটটা পার করার পরে দেখলেন যেখানে স্টাইল বাজার হয়েছে, তো মনে হলো যে একবার একটু ঢু মেরে যাই। তো সেই কাজটাই করছিলাম, একবার ঢু মেরে তারপর না হয় মাসির বাড়ি যাওয়া যাবে। আমরা এখন ধুবড়িতে আসলাম স্টাইল বাজারের সামনে। এখন যাব মাসির বাড়িতে। তো পাক্কা মোটামুটিভাবে 1.5 ঘন্টার মতো, 2 ঘন্টা টাইম লাগলো। এই কোচবিহার থেকে আমাদের মোটামুটি 2 ঘন্টা সময় লাগলো এখানে এত দূর আসতে। তোমাদেরকে একবার ধুবড়ির গেটটা দেখিয়ে দিই। মাসির বাড়ির থেকে কতটা কাছে মেলাটা সেটা তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। দেখো একেবারে জানলা থেকেই কিন্তু মেলা দেখা যাচ্ছে। সকাল সকাল, আগের দিন রাতে আর ভিডিও করা হয়নি, সকাল সকাল সবাই বাড়ির থেকে এলো। আমি, বোন, আমার মাসিতো বোন, মাসি, মিশো, আমার মা, বাবা, সবাই মেলাতে যাওয়া শুরু করলাম আর কি। এখন সকাল বাজার হচ্ছে 10টা। যাব, স্নান করব, মেলা ঘুরবো, এই হচ্ছে প্ল্যান। আমাদের এক একজন করে মেম্বারদের দেখা দিই। শর্ট, তুই যা আগায় যা। এই যে এই 2 জন, যাও আগাইতে থাকো প্লিজ। এই যে এতজন লোক আমরা যাই। একটু দেখিয়ে দিই, আমরা সকলে মিলে মাথায় ছাতা করে বেরোচ্ছি, কারণ সকালবেলা সত্যিই অনেকটা বেশি রোদ ছিল। আর রাস্তাতে অলরেডি দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর পুণ্যার্থী এসেছেন বিভিন্ন জায়গা থেকে। আমরাও যাচ্ছি এখন মাথায় ছাতা নিয়ে, স্নান করতে যাব। আর এবারে স্নানের যে টাইমিংটা সবথেকে ভালো টাইম, আর সবথেকে আমি জানি না অত কিছু, তবুও শুনেছি মায়ের মুখে যে 9:30 থেকে 12:30 মধ্যে নাকি স্নান করতে হবে আজকে। তো বেশ ভালোই সময় পেয়ে গেলাম। টুকটুক করে হাঁটতে হাঁটতে মেশো আমাদেরকে গাইড করে নিয়ে যাচ্ছিলেন। ওরা ধুবড়িতেই থাকে, তো মেশো যে ঘাটে নিয়ে যাবে আপাতত সেই ঘাটেই স্নান করব। এখান থেকে দেখো যে আমাদের পেছনে কি লেভেলের লোক, প্রচুর প্রচুর লোক হয় এই মেলাটাতে। আগাগোড়াই শুনে এসেছি, বাট যাওয়ার কোনোদিনও সৌভাগ্য হয়নি। এবারে একটুখানি হাতে 2 দিন সময় নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি এই মেলাটা টোটালি ঘুরবো বলে।
রাস্তায় যেতে যেতে এবার তোমাদেরকে গল্পটা বলি। নাম তো আমরা সবাই জানি। তিনি তার 4 ভাই আর মাতৃ হত্যার পর তার হাত থেকে কুঠারটা কোনোভাবেই সরছিল না। তখন তিনি তার পিতার কাছে জানতে চান যে এই কুঠারটি তার হাত থেকে কি করে সরে যাবে এবং মাতৃহত্যার পাপ থেকে তিনি কিভাবে মুক্তি পাবেন। তখন তার পিতা তাকে ব্রহ্মপুত্র নদে স্নান করতে বলেন তার সম্পূর্ণ পাপ বিনষ্ট করার জন্য, এবং এর ফলে তার কুঠারটিও তার হাত থেকে সরে যাবে। সারা ভারতবর্ষের সমস্ত তীর্থ ঘুরে এসে সবশেষে তিনি এই ব্রহ্মপুত্র নদে স্নান করেন এবং স্নান করার সঙ্গে সঙ্গে কুঠারটি তার হাত থেকে পড়ে যায় এবং তিনি মাতৃহত্যার সবথেকে ঘৃণ্যতম পাপের হাত থেকে মুক্তি পান। আর তখন থেকেই কিন্তু এখানে এই অষ্টমী স্নানের মেলার প্রচলন শুরু হয়েছিল এবং তখন থেকে এখনও অবধি এই অষ্টমী স্নানের প্রথাটা চলে আসছে, কারণ সেই দিনটি ছিল চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথি। আর এখান থেকেই এই মেলার শুরু। আর ধুবড়ি শুধু মেলার জন্য নয়, আরও অনেক কিছুর জন্যই বিখ্যাত, সেগুলো আস্তে আস্তে বলবো। তো আমরা এখন দেখো অলরেডি মেলাতে ঢুকছি। অ্যাকচুয়ালিতে এটা মেলায় ঢোকার রাস্তা নয়, এটা একটা অন্য একটা দিক, কোর্টের সামনে বা কোর্টের কোন সাইডটা আমি জানি না, একটা কোনো সাইড দিয়ে আমরা মেলার ভিতরে ঢুকছিলাম। তো সেখান থেকেই যাব মেলার দিকে। এর প্রথম একটা কারণ হচ্ছে অত্যন্ত ভিড়ের মধ্যে স্নান না করা। আর অনেকেই অন্যান্য পারে যখন স্নান করছেন, এই জায়গাটায় দুটো নদী আছে, একটা গদাধর আর একটা ব্রহ্মপুত্র। তো ব্রহ্মপুত্র নদীটা ঠিক এই দিকে পড়েছে যেদিকে আমরা যাচ্ছি, আর ওই পাশে যত এগোনো যাবে ততই কিন্তু গদাধর নদীতে যাওয়া যাবে। তো সেই জন্য আমরা ব্রহ্মপুত্র নদীটা যেখানে রয়েছে সেখানেই স্নানটা করলাম। একটুখানি ফাঁকা জায়গাও পাওয়া গেল, আর ভিড়ভাট্টার মধ্যে দাঁড়িয়ে আমাদেরকে স্নান করতে হলো না। এই স্নান করার আমি জানি না কতটা আমার পাপ ধোবে বা কী, তবে এই সমস্ত মেলাতে অংশগ্রহণ করতে আমার বেশ ভালো লাগে। পেছনে অবস্থা আমার দেখো তোমরা যে কী করে আমি স্নান করছি। আর এরপরে নদীটা এই সময় বলা হয় যে ব্রহ্মপুত্র নদী নাকি গঙ্গার মতোই পবিত্র হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা সকলে মিলে, পরিবারের সকলে মিলে একসাথে স্নান করেছি। তারপর নদীতে পুজো আচার নিয়ম কানুন করার পর যা যা করতে হয় সেগুলো সমস্ত কিছু করেছি। কথাই আছে যে সবাই স্নান করার পরে একটা জায়গায় বসে সুন্দর করে সমস্ত রিচুয়ালস, মুখে ক্রিম মাখিয়ে, চিরুনি দিয়ে চুল আঁচড়ে, সিঁদুর টিঁদুর পরে তারপরে এখানে বসে গীতার মাহাত্ম্য শুনতে হয় বা গীতার দুটো লাইন শুনতে হয়, এবং আরও কিছু কিছু কী করতে হয় সেগুলো সব আমার মা বসে বসে করলেন। সেই সমস্ত রিচুয়ালস করে তারপরে কিন্তু আমরা মেলার উদ্দেশ্যে বেরিয়েছিলাম। এই জিনিসটা এখানে ধরে রাখার একটাই কারণ যে নিজেদের সংস্কৃতি আর নিজেদের যা কিছু রিচুয়ালস আছে, আমার মনে হয় যে প্রত্যেকটা জিনিসই পালন করা উচিত। আমার মায়ের গীতা পাঠের কিছুটা অংশ তোমাদের সাথে শেয়ার করে নিলাম। সব নিয়ম যদি বাদও দিই, তবুও বসে বসে নদীর হাওয়া খেতে কিন্তু বেশ ভালোই লাগে। অর্জুন তুমি দেহিকার করে পুনর্বার জন্ম কষ্ট হয় না, আমাকেই প্রাপ্ত হন। রাগ ভয় প্রশ্ন এবং আমাকে কনিষ্ঠ হয়ে আমাকে আশ্রয় করত জ্ঞান এবং তপস্যার দ্বারা পবিত্র হইয়া অনেকে আমার ভাবতে আছে এই পাত্র যাহারা আমাকে যেভাবে বেদনা করে তাহাদের সেইভাবেই অনুগ্রহ করিয়া এবং তারপর জ্ঞান মায়ের দর্শন থেকে তার ভক্ত যেই জন পরম ভক্তির সঙ্গে করিয়ে পঠন অথবা স্থাপন করে যেই চন্দ্র করে চিকিৎসায় করে মা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে হরে রাম। এরপর যে জায়গাটাতে আমরা স্নান করেছিলাম সেই জায়গা থেকে উঠে এলাম ঠিক এই রাস্তা দিয়ে। কিছুই না, আসলে একটা ভালো জায়গা পেয়েছি, ইন্টারেস্টিং লেগেছে, তো সেখান থেকেই আমরা একে একে উঠে এসেছি। আমার বোন কিন্তু পেছন দিকেই চলে যাচ্ছে, ও এইটুকু জলেও কিন্তু সামান্য এইটুকু জলেও বেশ ভয় পাচ্ছে। এরপর তোমাদেরকে দেখাই ধুবড়ির যে এই পাথরটা, আমি সঠিকভাবে বলতে পারবো না এটা কিসের জন্য কি, বাট কথায় আছে যে এই পাথরটা নাকি দিন দিন বড় হয়ে চলেছে। তো দেখো, আগে অনেক বছর আগে যখন এসেছিলাম তখন একটু ছোট ছিল, আস্তে আস্তে দেখছি বড় হয়েছে। এরপর দেখো, অষ্টমী স্নান মানেই সেই স্নান করার পর সমস্ত রিচুয়ালস পালন করার পর দই চিড়ে খাওয়ার প্রথাটা সেটা কিন্তু এখনও আছে। আমরা খাইনি, কিন্তু রাস্তায় বসে প্রায় অর্ধেকের বেশি লোককে দেখলাম যে তারা বসে বসে
ওই দই চিড়ে গুড় এসব খাচ্ছেন। তো এরপরে আমরা নেতাই ধুবুনির ঘাটে গেলাম। নেতা ধুবুনির গল্প অনেকেই জানো যে বেহুলা যখন স্বর্গলোকে যাচ্ছিলেন তখন তিনি এই ঘাটে এসেছিলেন। তো এখানে নেতা ধুবুনি তাকে স্বর্গের রাস্তা দেখিয়ে দেন। উনি এখানে কাপড় কাচতেন, আর কাপড় কাচার সময় তার যে দুষ্টু ছেলেটা ছিল তাকে মেরে ওই কাপড় কাচার পাথরের নিচে রেখে দিতেন। আর তারপর জামা কাপড় ধোয়া শেষ হলে তারপর ছেলেটাকে বের করে সেখানে আবার তাকে প্রাণ দিয়ে বাড়িতে নিয়ে যেতেন। জানি না কতটা কি সত্যি, বাট এই কথাটা কিন্তু ভীষণভাবে প্রচলিত, ছোটোবেলা থেকেই শুনেছি। এরপরে আখের রস খাওয়ার পর এই চরম রৌদ্রের মধ্যে আমাদের মেলা ঘোরা শুরু হলো। আস্তে আস্তে মেশো আমাদেরকে মেলার মাঠে নিয়ে গেল এবং সেখানে অষ্টমী স্নানে যা যা ওঠে আর কি, সিঁদুর বাতাসা, বিভিন্ন ধরনের জিনিস, নাগরদোলা, ছোটদের জিনিসপত্র, প্রত্যেকটা জিনিস এসেছিলো। আর এখানে আমরা স্পেসিফিক্যালি যাচ্ছিলাম যে এখন তো শুধু আর অষ্টমী স্নানের ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে অশোকাষ্টমী প্লাস বাসন্তী পূজার যে অষ্টমী সেটাও কিন্তু এদিন ছিল। তো এখানে একটা মন্দির রয়েছে, মেশো সেই মন্দিরে পুজো দেওয়ার জন্য সামান্য কিছু নিয়ে আমাদের সকলকে নিয়ে মায়ের দর্শন করাতে কিন্তু নিয়ে যাচ্ছিলেন। তো আমরাও সেখানে গিয়ে বাসন্তী মায়ের দর্শন করলাম। আসল দুর্গাপূজা অ্যাকচুয়ালিতে এই টাইমেই ছিল। শ্রীরাম অকাল বোধন করে শরৎকালে দুর্গাপূজার প্রতিষ্ঠা করেন, কিন্তু প্রথম থেকে এই দুর্গাপূজাই বাসন্তী পূজা রূপে হয়ে আসছে বহুকাল ধরে। কিন্তু এখন আমাদের বাঙালিদের মধ্যে শরৎকালের পূজাটাই বা অকাল বোধনের পূজাটাই অনেক বেশি বিখ্যাত, আর এই পুজোটা কোথাও কোথাও হয়ে থাকে। তো যেখানে যেখানে হয় তার মধ্যে এই জায়গাটা অন্যতম। এখানকার বাসন্তী পূজা আমার বেশ ভালো লেগেছে। অনেকক্ষণ মন্দিরে কাটিয়ে এরপর আমরা মেলা ঘুরতে বেরোলাম। মেলায় দেখো কী কী জিনিস এসেছে তার কয়েকটা ঝলক আমি তুলে রেখেছি, কারণ মেলা এখনও জমেনি। 15 দিন থাকবে এই মেলাটা, আর আমরা একেবারেই প্রথম দিন পৌঁছে গেছি। অর্ধেকের বেশি দোকানপাট এখনও আসেনি, জাস্ট যে কটা দোকান এসেছে আমরা জাস্ট সে কটা দোকানের সামনে গিয়ে গিয়ে টুকটাক আর কি ঘোরা, একটা চক্কর দেওয়া। কিছুদিন আগে দোলমেলা থেকে আমি ঘুরে এসেছি, তো আমার আলটিমেটলি ওই একই রকমই লেগেছে। মেলাতে যা যা থাকে আর কি, সব থেকে বেশি কমন হচ্ছে কাপলেটের দোকান, বাসনপত্রের দোকান, ওই 5 টাকা 10 টাকার দোকান, আচারের দোকান, এগুলো সব মেলাতেই মনে হয় কমন। আর প্রত্যেকটা জায়গার একটা মেলা ভেঙে আরেকটা মেলাতে লোকজন চলে আসে। তো এখানে কিছু দোকানপাটও দেখলাম কমন, যেগুলো দোল মেলাতে দেখেছি তাদের মধ্যে অনেকেই কিন্তু এই মেলাতে চলে এসেছেন। কাছাকাছি হওয়ার সুবাদে এই ব্যাপারটা হয় আর কি। এই ফুলের দোকানটা আমরা তুফানগঞ্জ দোলমেলাতেও দেখেছিলাম, এটা আবার এখানেও চলে এসেছে। তো আলটিমেটলি জিনিসগুলো প্রত্যেকটাই ভালো, যার যার কাজের জিনিস সে সবাই এখান থেকে পেয়ে যাবে। বাট এখানে আমার কেনার মতো সেরকম কিছু ছিল না বলে আমি আর কিনিনি। আমি জাস্ট মেলাটা ঘুরে খাওয়া দাওয়া করে ওখান থেকে চলে এসেছি। আর কিছু কিছু জায়গায় ছোটো ছোটো দামাদামি করেছি, ছোটো ছোটো জিনিসের দামাদামি করেছি। যেমন এই দোকানটা আমার মনে হয় ভীষণ কাজের দোকান, কারণ আমার অন্তত পক্ষে সংসারে বিভিন্ন জিনিস কেনার জন্য এই দোকানগুলো থেকে কিছু না কিছু জিনিস কিনতে হয়। লাইক এই দুটো জিনিস আমার বোন কিনেছে, এই ঝুলঝাড়ার আর একটা কি সামথিং কিছু একটা কিনেছে, যাই হোক। তো তারপরে দেখো আরও বাকি সম্পূর্ণ মেলাটা আমরা ঘুরছিলাম। আর দুপুরবেলা অনেকেই দোকান তখনও খোলেনি, হয়তো সন্ধ্যাবেলা দোকানটা করতো। আর অনেকেই দেখলাম যে মেলাতে যারা দোকান দিয়েছে তারা সবে খাওয়া দাওয়া করছে। এবং শেষে আমার এই দোকানটা বেশ ভালো লেগেছে। এরকম বেতের জিনিস কিন্তু সব জায়গাতে পাওয়া যায় না, আর এই দোকানটা আমার এখানে রেয়ার লাগলো, কারণ সত্যিই আমি এই দোকানটা অনেক দিন পর এরকম কাজের হস্তশিল্পের কাজের জিনিসগুলো পেলাম। সচরাচর যেহেতু পাওয়া যায় না, তো এখান থেকে আমার বোন এই সমস্ত ছোটো ছোটো ধামাগুলো, ঝুড়িগুলো কেনাকাটি করা হলো, মাসির জন্য একটা নিলাম। আর অবশেষে এই টেরাকোটার দোকান থেকে জিনিসপত্র কিনে আমরা বাড়িতে ফিরলাম। আর তারপর এই মেলাটা ঘোরার পর আমি কিন্তু কোচবিহারে চলে এসেছিলাম। আর মাসির বাড়িতে দেখানোর মতো বা কাটানোর মতো সময় আর ছিল না, আমরা চলে আসি। তো এই হলো আমার মেলা ঘোরা। তোমাদের কেমন লাগলো তোমরা জানিও, আর প্লিজ ডু সাবস্ক্রাইব, আর অবশ্যই আমার ফেসবুক পেজটিকে একটুখানি